মৌ, এদিকে তাড়াতাড়ি আয় তো। কি হয়েছে ভাইয়া? এত ডাকছো কেন? তোর জন্য কে যেন কিছু একটা পাঠিয়েছে, দারোয়ান আঙ্কেলকে দিয়ে গেছে। আবার সে বললেও দিয়েছে তুই ছাড়া অন্য কেউ যেন পার্সেলটা না খোলে। আমার জন্য কে কি পাঠাবে? মানুষ তো আছে পাঠানোর জন্য, সেই পাঠিয়ে নিশ্চয়ই। এই বলে মাহতাব মুখ টিপে হাসে। এদিকে মৌ লজ্জা পেয়ে যায়। সে কোনো রকমে পার্সেলটা নিয়ে রুমে গিয়ে দরজা আটকে দেয়। পার্সেলটা একদিকে সে খুলেছে আর অন্যদিকে বুকে ধুকপুক করছে। সেই পার্সেলটা খুলে অবাক হয়ে যায়। সেখানে বকুল ফুলের শুকনো মালা আর হালকা লাল রঙের একটা শাড়ি দেওয়া। সে এমন কিছু আশা করেনি। বকুল ফুলের মালা নিয়ে শুকছে সে। অসম্ভব সুন্দর ঘ্রাণ বের হয় বকুল ফুল থেকে। কিছুক্ষণের মধ্যেই ফুলের গন্ধে সারা ঘর মোমো করছে। মু এক হাতে শাড়ি আর অন্য হাতে বকুল ফুলের মালা নিয়ে আয়নের কথা ভাবছিল। তখনই আচমকা আয়নের ফোন আসে। এভাবে হুট করে ফোন বাজায় সে কিছুটা ভয় পেয়ে যায়। সে গিয়ে ফোন রিসিভ করে। ওপাশ থেকে কোনো কথা আসছে না। হঠাৎ করেই আয়ান গান ধরলো। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমার ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরের, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। গানের শেষে আয়ান কিছুক্ষণ চুপ করেছিল। ওপাশেও নীরবতা কাজ করছে। মৌ এতক্ষণ এক ধ্যানে গান গাচ্ছিল। আয়ানের কণ্ঠে অসম্ভব সুন্দর লাগছে তার কাছে এই গানটা। তার ফেভারিট গানের মধ্যে একটা এই গান। কেমন লাগলো সব গিফট? অনেক অনেক সুন্দর। সবকিছুই আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এই মালা কোথায় পেলে তুমি? সেটা তো না জানলেও চলবে। এইভাবে প্রায় 1 ঘন্টা কথা বলল তারা। কিভাবে কিভাবে যে সময় চলে যায় বুঝতে পারে না তারা। আগে মৌ ভাবতো মানুষ এত কথা বলে কিভাবে। এখন নিজেও সিচুয়েশনে পড়ে বুঝছে যে মানুষ কিভাবে এত কথা বলে। এভাবে দেখতে দেখতে দিন চলে যেতে লাগলো। আয়ান আর মৌ প্রতিদিন রাতে ফোনে কথা বলে। আর আয়ান প্রতিদিন মৌকে এটা সেটা নানান কিছু গিফট দেয়। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসতে লাগলো। আয়ানদের বাসাতেও যেমন মেহমানদের পরিপূর্ণ, মৌদের বাসাতেও এমন অবস্থা। মানুষ গিজগিজ করছে সব রুমে। এই কয়েকদিন মৌ আয়ানের সাথে যেমন কথা বলেছে, বাড়িতে এত মেহমান থাকায় এখন তা সম্ভব হচ্ছে না। যখনই আয়নের সাথে একটু কথা বলতে যাবে, হয় বড়রা কোনো কারণে ডাক দেয় আর নয়তো ছোটরা দুষ্টুমি করে। আর এদিকে অহনা আর ফাহাদের সুযোগ পেলেই ফোনে কথা বলে। ওদের দুজনকে সারাদিন ফোনের সাথে বেঁধে দিলে হয়তো ওরা খুশি হতো। এই কয়েকদিনে অহনার মনে ফাহাদের জন্য ভালোবাসা জন্মে গিয়েছে। আর ফাহাদ তো দেখতে যাওয়ার দিনই থেকে অহনাকে একটু একটু করে ভালোবেসে ফেলে, যা এই কয়েকদিনে আরো বেড়েছে। আজকে মৌ আর অহনার মেহেন্দি অনুষ্ঠান, তবে যার যার বাসায়। আবার হলুদের অনুষ্ঠান আর বিয়ে হবে একটা কমিউনিটি সেন্টারে। হলুদের অনুষ্ঠানে 3 পরিবার একসাথে হবে। বাসায় দুজন মেহেন্দি আর্টিস্ট এনে মৌকে মেহেন্দি দেওয়া হচ্ছে। আজকে মৌয়ের নিজেকে মনে হচ্ছে সে নতুন বউ। যদিও বিয়ে আগেই হয়ে আছে তার, কিন্তু এত আয়োজন দেখে নিজেকে নতুন বউ মনে করা স্বাভাবিক। 2 হাত ভর্তি মেহেন্দি হাতে বসে আছে সে। কোনো কাজই করতে পারছে না সে। একটু যে মজা করবে তারও উপায় নেই। যদি মেহেন্দি নষ্ট হয়ে যায়, এই মেহেন্দি দিলে নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় মানুষের মধ্যে একজন লাগে। না নড়া যায়, না নিজেকে কিছু করা যায়, শুধু বসে থাকা যায়। আর এদিকে অহনার মনটা বেশ খারাপ। একদিকে একটু আনন্দও লাগছে, আবার একদিকে খারাপও লাগছে। আনন্দ লাগছে এই জন্য যে সে তার ভালোবাসার মানুষকে পাবে, আর খারাপ লাগছে এই জন্য যে এই ফ্যামিলিকে তার ছেড়ে যেতে হবে। কিছুক্ষণ পরই সে এই বাড়ির মেহমান হয়ে যাবে। এই কথা চিন্তা করতেই এক ধরনের চাপা কান্না অনুভব করে সে। মেহেন্দি নেওয়ার সময় চোখের কোণে একটু পানি চলে আসে। কেউ সেই পানি না দেখলেও আয়ান ঠিকই তার বোনের চোখের পানি দেখে। আয়ানকে অহনার মাথায় হাত রেখে বলে, আমার বোনটার কি হচ্ছে?
মনটা অনেক খারাপ বলছে। আয়ানের এই কথা শুনে অহনা আর নিজেকে আটকে রাখতে পারল না। আয়ানকে ধরে হু হু করে কেঁদে দিল সবার সামনে। হঠাৎ কারোর এমন কান্নার আওয়াজে সবাই অহনার দিকে তাকায়। আয়ান আবারও অহনার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, এভাবে কান্না করার কি আছে? ভাইয়া, আমি তোদেরকে ছেড়ে যাব না। এ কেমন কথা হলো? আমার কাউকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, খুব কষ্ট লাগছে। তা আমাদের মনে হয় কষ্ট লাগছে না? একদিন একদিন তো তোকে বিয়ে করে বাড়ি ছেড়ে যেতেই হবে, তাই না? কিন্তু এত তাড়াতাড়ি না। এই বলে অহনা আরেক দফা কেঁদে দিল। আর কাঁদবি না তো? আমার কিন্তু ভালো লাগছে না। অহনা আয়ানের কোনো কথা না শুনে কান্না করে যাচ্ছে। আশেপাশে দাদি আব্বু আম্মু নেই, থাকলে সে আরো কাঁদতো। আয়ান অহনার কান্না থামানোর জন্য বলল, তুই বিয়ে না করলে আমি মামু হবো কিভাবে? আমার খুব ইচ্ছে কেউ আমাকে কিউট কিউট ভয়েসে মামু ডাকবে। আয়ানের এই কথা শুনে অহনা চুপ হয়ে যায়। তার এই কথায় বেশ লজ্জা লাগছে। আয়ান এই দেখে হেসে বলল, বাহ, আমার এই কথা তো ম্যাজিকের মতো কাজ করলো। আয়ানের কথায় অহনা কিছু বলল না, চুপ করে রইল। আচ্ছা, তুই মেহেদি লাগা, আমার কিছু কাজ আছে, আমি আসি। এই বলে আয়ানে সেখান থেকে উঠে চলে যায়। মু একা একা বসে আছে সেই কখন থেকে। কেউ তার পাশে বসার সময়টুকু পাচ্ছে না, তার কাজিনেরাও না। সবাই এই সেই নানান কাজে ব্যস্ত। এভাবে বসে থাকতে থাকতে তার ঘুম লেগে যাচ্ছে। সে হালকা চোখ বুজেও ফেলেছিল, কিন্তু কারোর ডাকে তার সেই আদো আদো ঘুম ভেঙে যায়। চোখ মেলে সে দেখে তার চাচাতো বোন দাঁড়িয়ে আছে। নাম তার মেয়ে, 8 বছরের একটা মেয়ে সে। বেশ পটু, কিন্তু থাকে বেশ চুপচাপ। অথচ একবার কথা বলা শুরু করলে তাকে থামানো দায় হয়ে যায়। মাহিকে দেখে বলল, কি হয়েছে? এখানে কেন দাঁড়িয়ে আছো? আপু শোনো, আমার সাথে একটু ছাদে চলো না। এই সন্ধ্যার সময় ছাদে কেন? একটা জিনিস দেখাবো তোমাকে। ছাদে আবার কি জিনিস? এখানে নিয়ে আসো, যাও। আরে না, সেটা ছাদেই দেখতে পাবে, এখানে আনা যাবে না। এই হাত ভরা মেহেদি নিয়ে আমি এখন ছাদে যাব? হুম, তোমাকে যেতেও হবে। আচ্ছা চলো দেখি তোমার কি এমন জিনিস দেখানোর আছে। এরপর মাহি আর মৌ ছাদে আসে। মাহি মৌকে ছাদের দরজা থেকে কিছুটা দূরে দাঁড় করিয়ে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে ছাদ থেকে চলে যায়। মৌ তো বুঝতে পারে না এসব কিছুই। এই মেয়েটা আমাকে ছাদে নিয়ে আসলো কিছু দেখানোর জন্য, আর নিজেই এখন চলে গেল। হঠাৎ কেউ ছাদের দরজা আটকে দেয়। মৌ তো খুব ভয় পেয়ে যায়। সে বিড়বিড় করে বলছে, এখন ছাদে কে আসবে? তারপর আবার দরজাটা আটকে দিল কেন? মৌয়ের তো ভয়ে গলা শুকিয়ে আসে। সে দেখলো মানুষটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। এবার ভয়ে সে জোরে চিৎকার দিতেই যাবে, কিন্তু সে মানুষটা তাড়াতাড়ি গিয়ে তার মুখ চেপে ধরে। এদিকে ভয়ে মৌ জড়সড় হয়ে আছে, কিন্তু মানুষটার কাছে আসতেই সে বুঝতে পারলো এটা আর কেউ না, বরং আয়ান। মৌ তো আয়ানকে দেখে খুব রাগ হলো, কারণ এভাবে ভয় পাইয়ে ছাদে আসার কি দরকার ছিল। আয়ান মৌয়ের মুখ ধরে রাখায় মৌয়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে আয়ানকে চোখের ইশারায় বলল মুখ থেকে হাত সরাতে। আয়ান বুঝতে পেরে হাত সরায়। এভাবে কেউ মুখ ধরে রাখে? সরি সরি, আসলে তুই চিৎকার করতে যাচ্ছিলি তো, তাই মুখ চেপে ধরেছিলাম। যাই হোক, এভাবে হঠাৎ করে আসলে তো এমন চিৎকার করবই, তাই না? কিন্তু তুমি এইখানে কেন? আজব তো, এখানে আসলেও সমস্যা? আমার শ্বশুর বাড়ি আমি আসছি, তোর কি সমস্যা? যেটা তোমার শ্বশুর বাড়ি সেটা আমার বাবার বাড়ি। আর এতই যখন শ্বশুর বাড়ি আসতে ইচ্ছে করছিল সবার সামনে দিয়েই আসতে, এভাবে আসার কোনো দরকার ছিল না। অবশ্যই দরকার ছিল, সবার সামনে দিয়ে আসলে তোর সাথে আর দেখা করা হতো না। আর সে তো 2 দিন পরেই দেখা করা যায়। আর প্রতিদিন কি তোমার ভূতে আসতো নাকি আমায় দেখতে? আয়ান কিছু না বলে মৌকে পাশের দেয়ালের সাথে চেপে ধরল। তার এমন হুটহাট কাজে মৌ আবারও একটু ভয় পেয়ে গেল। কখন থেকে তুই বকবক করেই যাচ্ছিস, এতে চুপ থাকতে পারিস না? মৌ দুষ্টুমি করে বলল, মোটেও না, আমার চুপ থাকতে ইচ্ছে করছে না। আমি বকবক করবো, আমি কথা বলবো, আমি চিৎকার করব। মৌয়ের কথা শুনে আয়ান হুট করে মৌয়ের গলায় মুখ গুজল। মৌ তো এমন করায় একদম ফ্রিস্ট হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এদিকে আয়ানকে ঠেলে সরাতেও পারছে না, কারণ হাতে মেহেন্দি দেওয়া। আয়ানের নিঃশ্বাস মৌয়ের গলায় পড়ায় সে আবার কেঁপে উঠছে। এদিকে কিছু বলতেও পারছে না, আবার আয়ানকে সরাতেও পারছে না। কি এক অবস্থায় সে পড়ে গেল। কিছুক্ষণ পর আয়ান মৌয়ের গলা থেকে মাথা ওঠালো। সে দেখলো মৌ চোখ বুজে আছে।
সে আলতো করে মৌয়ের চোখে চুমু দিল। আয়ান সরে গেলে মৌ তার চোখ খুলে। কি হলো এখন? এবার কত বল। মৌ আয়ানের কথায় কোনো জবাব দিল না। লজ্জায় সে তার মাথা নিচু করে আছে। আয়ান মৌয়ের এই অবস্থা থেকে মুচকি হাসলো। তারপর মৌয়ের থুতনি ধরে তার মাথাটা উঁচু করলো। এখনই এমন লজ্জা? বাসরাতে কি করবি তাহলে? আয়ানের এই কথাটা মৌয়ের লজ্জার পরিমাণ আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। সে আর কোনো উপায় না পেয়ে আয়ানের বুকে মাথা রাখলো, আর আয়ান শক্ত করে তাকে জড়িয়ে ধরলো। এইভাবে বেশ কিছুক্ষণ দুজন এমনই ছিল। ধীরে ধীরে মৌ তার মাথাটা ওঠালো, আয়ানও তাকে ছেড়ে দিল। দুজনে এখনো চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ পর আয়ান মুখ খুলল। আমি কখনো ভাবতেও পারিনি যে কাউকে এতটাই ভালোবেসে ফেলবো আমি। আমি নিজেও কখনো এমন চিন্তা করিনি। জানিস, তোকে ছাড়া এই কটা দিন কেমন কেটেছে আমার। নিজেকে খুবই একা লাগতো, কেমন যেন অসহায়। তোকে ছাড়া একটা মুহূর্ত কল্পনা করাও দায় আমার জন্য। এর জবাবে মৌ কিছু বলেনি। সে শুধু আয়নকে জড়িয়ে ধরেছিল। এরই মধ্যে হঠাৎ করে ছাদের দরজায় কে যেন নক করে। এতে তারা দুজনেই চমকে ওঠে। মৌ তাড়াতাড়ি নিজেকে আয়নের থেকে ছাড়িয়ে নিয়ে ভয়ে ভয়ে বলে, হায় আল্লাহ, এখন ছাদে কে আসলো? আমাদের একসাথে দেখে নিলে তো মান সম্মান কিছুই থাকবে না। এক কাজ করো, তুমি এক সাইডে লুকিয়ে পড়ো। আমি দরজা খুলে সাথে সাথে বের হয়ে যে এসেছে তাকে নিয়ে নিচে চলে যাব। আয়ান মৌয়ের এসব কথা শুনে বলে, আরে আরে, এত হাইপার হচ্ছিস কেন? আমরা কি অপরিচিত কেউ নাকি? আমরা স্বামী স্ত্রী, সেইভাবে দেখা করে যে কেউ কিছুই বলবে না। না না, তাও কিছু বলা যায় না। আমাকে নিয়ে এরা মজা করুক, তা আমি একদমই চাই না। তুমি জলদি লুকাও তো প্লিজ, কোনো একটা জায়গায়। আচ্ছা আচ্ছা, যাচ্ছে, তুই রিল্যাক্স হ। তারপর আয়ান গিয়ে ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকে, আর মৌ গিয়ে দরজা খুলে সে দেখে তার চাচি দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে মৌ কিছুটা ঘাবড়ে যায়। চাচি মৌকে ছাদে দেখে বলে, কি ব্যাপার, এখন একা একা ছাদে কি করছিস? তেমন কিছু না, ওই একটু খোলা জায়গায় এসেছিলাম। ওখানে অনেক মানুষজনের ভিড়, তো কেমন যেন অস্বস্তি লাগছিল, তাই আর কি। ও, তো কাউকে তো বলে যেতে হয়। তোর এইভাবে আসায় সবাই তোকে খুঁজছিল। আচ্ছা, এখন তো পেয়ে গিয়েছো, চলো নিচে যাওয়া যাক। চল। ছাদ থেকে চলে আসার সময় মৌ যেন হাঁপ ছেড়ে বাঁচল, কারণ আয়ানকে চাচি দেখেনি। ওদিকে আয়ান সুযোগ বুঝে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে চলে যায়। চাচি আর মৌ রুমে এসে সবার মাঝে দাঁড়ায়। মৌয়ের চাচি আম্মুকে উদ্দেশ্য করে বলে, দেখো ভাবি, তোমার মেয়ে ছাদে গিয়েছিল হাওয়া বাতাস খেতে। এদিকে মাহি তার আম্মুর মুখে এ কথা শুনে বলে, আরে আপু, মো আপু ছাদে একটা ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল। মাহির কথা শুনে মৌ চোখ বড় করে ফেলল। সে ইশারা করে মাহিকে বলছে চুপ হয়ে যেতে, কিন্তু সে নিজের মতো বলেই যাচ্ছে। আম্মু জানো, ওই ভাইয়াটা না আমাকে চকলেট দিয়ে বলেছিল যে মৌ আপুকে ছাদে ডেকে নিয়ে যেতে। চাচি তো মাহির কথা শুনে ভ্রু উঁচিয়ে একবার মাহির দিকে তাকায়, একবার মৌয়ের দিকে তাকায়। মৌ তো লজ্জায় মাথা নিচু করে আছে। মনে মনে সে বলছে, যেটার ভয় ছিলাম সেটাই হলো। এবার সবাই আমার ইজ্জতে ফালুদা বানিয়ে ছাড়বে। মাহির বাচ্চা মাহি, তোকে তো আমার মন যাচ্ছে মেহেদির মধ্যে ছেড়ে দিই একদম। উফ। চাচি বলে, কি রে মৌ, মাহি কি বলেছে? কে দেখতে এসেছিল? কই, কেউ না তো চাচি, কে দেখা করতে আসবে? এরই মধ্যে আবার মৌয়ের মামাতো বোন সীমা এসে বলল, মিথ্যা বলছিস কেন? আরে চাচি, আমি বলি, আয়ান ভাইয়া দেখা করতে এসেছিল। এ কথা শুনে সবাই একসাথে বলে ওঠে, ও এই কথা। চাচি বলল, আমাদের জামাই তো দেখছি বড়ই অধৈর্যবান। পরশুই তো মন ভরে দেখতে পেত। সাথে সাথে আবার মামি যোগ দিল, আরে অধৈর্যবান কেন বলছেন? জামাই তো আমাদের হেব্বি রোমান্টিক মানুষ দেখছি। সীমা আবার তালে তাল মিলিয়ে বলল, আরে দুলাভাই মৌ আপুকে কত ভালোবাসে দেখছো। এতদিন কাছেই ছিল, শুধু এই কয়দিন আলাদা আছে, তাই দেখা করতে চলে এসেছে। এদের এসব কথায় মৌ তো লজ্জা পেল যে তার সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। তাই সে দৌড়ে নিজের রুমে এসে দরজা আটকে দিল। খাটে বসে সে আয়নকে হাজারো গালি দিচ্ছে, সাথে মাহিকেও। কি দরকার ছিল এখন এখানে আসার? 2 দিন না দেখলে কি এমন হয়ে যেত? এই জন্য এখন সবার সামনে যেতেও লজ্জা করছে আমার। আবার এই মাহিটাও চুপ থাকলো না, এভাবে বলার কি দরকার ছিল?
গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য সকাল থেকেই 3 বাড়িতে সেই রকম তোড়জোড় চলছে। একজন এই কাজ করছে তো আরেকজন সেই কাজ। 11টার দিকে অহনার মুখে পার্লারে নেওয়া হলো। দুজনে একই পার্লার থেকে সাজবে, দুজনের শাড়ির রঙও একই, শুধু সাজটা ভিন্ন হবে। 1টার দিকে সাজানো শেষ হলে তারা কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দেয়। পুরো রাস্তা অহনা বেশ টেনশনে ছিল। সে নিজেও জানে না তার এত টেনশন কেন হচ্ছে। আজকেই যদি এত টেনশন হয় বিয়ের দিন কি হবে। আর মৌ বেশ টেনশন ফ্রি ছিল। কমিউনিটি সেন্টারে আসার পরপরই তারা নেমে যায় গাড়ি থেকে। তাদের নিয়ে সোজা স্টেজে বসিয়ে দেয় ময়ের মামি। আয়ানার ময়ের হলুদের স্টেজ একদম সামনাসামনি করানো হয়েছে। আর অহনারও তেমনই। এতে 4 জনের লাভ বাইটের বেশ সুবিধা হলো। পুরোটা সময় তারা একে অপরকে দেখতে পারবে। অহনার মৌকে দেখতে আজ বেশ সুন্দর লাগছে। বাঙালি স্টাইলে শাড়ি পরানো হয়েছে তাদের, আর আর্টিফিশিয়াল ফুলের গহনা পরানো হয়েছে। আর আয়ান ঘিয়ে রঙের একটা পাঞ্জাবি পরেছে, সাথে হলদেটে রঙের একটা কোটি পরেছে পাঞ্জাবির ওপরে। আর ফাহাদ কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। দুজনকে দেখতে বেশ হ্যান্ডসাম লাগছে। সামনাসামনি বসে আছে আয়ান, মৌ, ফাহাদ আর অহনা। একে একে সবাই এসে বর আর কনের মুখে হালকা হলুদ ছুঁয়ে দিচ্ছে আর মিষ্টি খাইয়ে দিচ্ছে। আয়ানের বেশ ভালো লাগছে এসব, কিন্তু তার ভালো লাগার মূল কারণ হলো সে মৌকে দেখতে পাচ্ছে। আয়ান আজকে একটু সুযোগ পেলেই মৌয়ের দিকে তাকাচ্ছে। আয়ান তো আজকে মৌকে দেখেই চোখ সরাতে পারছে না। অবশ্য এমন হওয়ার কথা, কারণ মৌকে আজ দেখাই যাচ্ছে এত সুন্দর। আয়ানের এমন চাহনি মৌকে বেশ লজ্জায় ফেলে দিচ্ছে, কারণ তার কয়েকজন কাজিন এসে তার কানে কানে আয়ানের এমন করে চেয়ে থাকা নিয়ে মজা করে অনেক কথা বলছে। এদিকে একটা ছেলে মৌয়ের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল, যদিও মৌ সেটা খেয়াল করেনি, কিন্তু আয়ান খেয়াল করেছিল। এতে তার প্রচন্ড রাগ উঠে যায়, কিন্তু সে বহু কষ্টে রাগটা দমিয়ে রেখেছে, কারণ একে তো অনুষ্ঠান চলছে, তার উপর এই ছেলেটা আয়ানের ফ্রেন্ডও। ছেলেটার নাম ইমন, আমেরিকায় থাকে সে। আয়ানের বিয়ে উপলক্ষে সে দেশে এসেছে, এখন সে আয়ানদের বাসাতেই রয়েছে। ইমন কেমন নজরে মৌকে দেখছে তা আয়ান ভালোভাবে বুঝতে পারছে। আয়ান যে কিভাবে নিজের রাগটা কন্ট্রোল করেছে তা নিজেও জানে। তার উপর মনে হচ্ছে মৌকে কোথাও লুকিয়ে ফেললে হয়তো ভালো হতো। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। পুরো অনুষ্ঠানেই বেশ ভালোভাবে কাটলো। মৌ আর অহনা আজকে অনেক হ্যাপি ছিল, তা তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। সবাই এখন যে যার মতো গল্প করছে। মৌ অহনার সাথে গল্প করছিল। হঠাৎ করেই তার হাতটা একটু আঠা টাইপের লাগছিল। প্রথমে এর কারণ মনে না করতে পারলেও পরে ঠিক কারণটা মনে আসলো। তার এই ছোট একটা কাজিন তাকে মিষ্টি খাওয়াতে গিয়ে ভুলে তার হাতে ফেলে দিয়েছিল, তখন টিস্যু দিয়ে মুছে ফেলেছিল, কিন্তু এতে যে কোনো কাজ হয়নি তা এখন বুঝছে সে। তাই হাত ধোয়ার জন্য ওয়াশরুমের দিকে গেল মৌ। বেসিনে হাত ধুচ্ছে মৌ, কিন্তু হঠাৎ করে ওয়াশরুমের লাইট অফ হয়ে গেল। সে ভাবলো যে হয়তো জেনারেটরে কোনো সমস্যা হয়েছে, কিন্তু এটা যে কেউ ইচ্ছা করে করেছে তা তার আর সে জানে না। কিছুক্ষণ সে দাঁড়িয়ে রইল ইলেকট্রিসিটি আসার অপেক্ষায়। হঠাৎ ময়ের মনে হলো কেউ যেন তার পিছে দাঁড়িয়ে আছে। মুহূর্তে সেই ব্যক্তিটা ময়ের কাছে এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। ময়ের তো এতে খুব ভয় পেয়ে যায়, কিন্তু পরে ভাবে এটা আয়ান, তাই মৌ ওইভাবেই ঠায় দাঁড়িয়ে রইল। কিন্তু কিছুক্ষণ পর সেই ব্যক্তি ময়ের ঘাড়ে আলতো করে একটা চুমু দিল। এতে ময়ের প্রচন্ড অস্বস্তি লাগছে। সে ভাবতে লাগলো যে আয়ানের ছোঁয়া তো কোনোদিনও এমন অস্বস্তি লাগেনি, তাহলে আজকে এমন কেন লাগছে। সে কিছু বলতেই যাবে তার আগে সেই ব্যক্তি মৌকে ছেড়ে ওয়াশরুম থেকে চলে গেল। ব্যক্তিটি চলে যাওয়ার কিছুক্ষণ পরে ওয়াশরুমের লাইট জ্বলে উঠল। মৌ যেন স্বস্তি ফিরে পেল, কিন্তু মাথার মধ্যে তার একটা কথাই ঘুরপাক খাচ্ছে যে এই মানুষটা আয়ান তো নাকি অন্য কেউ। এসব ভাবতে ভাবতে সে ওয়াশরুম থেকে বের হয়ে অহনার কাছে গেল। অহনার সাথে কথা বলতে বলতে তার নজর আয়ানের উপর পড়লো, কিন্তু আয়ানের উপর চোখ পড়তেই তার ভয়ে কেঁপে উঠল, কারণ সে ওয়াশরুমে যাওয়ার আগে আয়ানকে যেভাবে দাঁড়িয়ে থাকতে দেখে গিয়েছিল এখনো সেই একইভাবেই দাঁড়িয়ে আছে সে। এই দেখে ময়ের মনে এখন একটাই প্রশ্ন আসছে, তাহলে কি আয়ান আসেনি সেখানে? অন্য কেউ এসেছিল? না না, অন্য কে আসবে? আয়ানই এসেছিল। মানুষ তো একইভাবে আবার দাঁড়িয়ে থাকতেই পারে। আমিও না অযথাই উল্টাপাল্টা চিন্তা করছি। সন্ধ্যার মধ্যে সবাই সবার বাসায় চলে গেল।
মোয়ের মাথায় এখনো সেই কথাই ঘুরপাক খাচ্ছে। রাতে আয়নের সাথে ফোনে কথা বলার সময় মৌ ভেবেছিল যে তার এই সন্দেহটা সে দূর করবে, কিন্তু আয়ান তার আগেই ফোন রেখে দেয়, এই বলে যে আজকে ভালোভাবে না ঘুমালে চোখের নিচে কালি পড়ে যাবে, তখন আবার সাজ ভালো হবে না। পরের দিন অহনা আর মৌ সকাল সকাল পার্লারে চলে গেল, কারণ ব্রাইডাল মেকআপের অনেক সময় লাগে। তাদের সাথে মৌয়ের চাচিও গেল। দুপুর 12টার দিকে পার্লার থেকে সোজা কমিউনিটি সেন্টারে চলে আসলো তারা। বরপক্ষ দুই পরিবারের আগে থেকেই চলে এসেছিল। মৌকে বধূ বেশে দেখে আয়ানের তো পুরোই ঘায়েল হয়ে গেল। মৌকে আজ অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে। মেরুন কালারের লেহেঙ্গায় তাকে কোনো অপশনের থেকে কম লাগছে না। অহনাও লেহেঙ্গা পরেছে, তার লেহেঙ্গার কালার হলো লাল। দুই বান্ধবীর খুব ইচ্ছা ছিল যে বিয়েতে তারা লেহেঙ্গা পরবে, তাদের সেই ইচ্ছে পূরণও হলো। অহনাকে দেখে ফাদ আরেক দফা কিরাস খেল, তার নজর যেন সরছেই না অহনার উপর থেকে। ফাদ আর আয়নকেও আজকে অনেক হ্যান্ডসাম লাগছে, দুজনেই গোল্ডেন কালারের শেরবানি পরেছে। মৌ আর অহনা যে যার বরকে এক নজর দেখে নিল, কারণ তারা তো আর এখন সবার সামনে এভাবে তাকিয়ে থাকতে পারবে না। সময় মতো বিয়ে পড়ানো হয়ে গেল তাদের। এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বিপত্তি বাঁধলো অহনার শ্বশুরবাড়ি রওনা হওয়ার সময়। কিছুতেই তার কান্না থামানো যাচ্ছে না, সে একধারে কেঁদেই চলেছে। মৌ আর আয়ান তাকে হাজার কথা বোঝাচ্ছে, কিন্তু এতেও লাভ হচ্ছে না। দাদি আর আম্মু অহনার কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু তারাও বিফল হলো। শেষে আর কোনো উপায় না পেয়ে আয়ন আর আব্বু মিলে অহনাকে কান্নারত অবস্থাতেই গাড়িতে বসালো। অহনার কান্না দেখে দাদি আর আম্মু কান্না করে দিল। তারা এতক্ষণ কান্না করছিল না, কারণ অহনা দেখলে আরো খারাপ লাগতো তার। এদিক দিয়ে মোয়ের ভালো হয়েছে, সে কোনো প্রকার কান্নাই করেনি, কারণ সে তো আর নতুন করে শ্বশুরবাড়ি যাচ্ছে না। অবশ্য আব্বু আম্মু আর ভাইকে ছেড়ে আসার সময় তার একটু কষ্ট লেগেছিল। বাসর ঘরে এক হাত ঘোমটা টেনে বসে আছে অহনা। গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই তার কান্নার গতি কমতে থাকে। গাড়িতে থাকার সময়টুকু সে ফাহাদের সাথে একটা কথাও বলেনি। ফাহাদও কথা বলার ট্রাই করেনি, তখন কথা বলার সমীচীন মনে করেনি সে। অহনার মনে হাজারো চিন্তা উকি দিচ্ছে, খুব ভয় লাগছে তার। যদিও সে জানে ফাহাদ অনেক ভালো মানুষ, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ছোবে না, তারপরও ভয় করছে। সে ভাবছে যে ফাহাদ যদি এমন না হয়, সে যদি তার ইচ্ছার বিরুদ্ধে তাকে টাচ করে, তখন এসব ভাবনাতেই বিভোর ছিল অহনা। হঠাৎ দরজা খোলার আওয়াজে অহনার ভাবনার জগৎ থেকে ফিরে আসে। ফাহাদ রুমের দরজা আটকে অহনার দিকে আগাতে থাকে। এই দিকে অহনার প্রাণ পাখি যেন উড়ে গেল। ফাহাদের আগানো দেখে সে ভয়ে চোখ বন্ধ করে ফেলল আর বলল, প্লিজ আমাকে টাচ করবেন না প্লিজ। দেখুন, আজকে বিয়ে হয়েছে, তার মানে এই না যে আজকে আমার উপর অধিকার দেখাবেন। প্লিজ প্লিজ আমাকে কিছু সময় দিন। অহনা এই বলে কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপ করে থাকে। কিছু সময় যাওয়ার পর সে অনুভব করে ফাহাদ তার হাত ধরেছে। এতে সে চোখ খুলে রেগে জোরে চিল্লানি দিতে যাবে, তার আগেই ফাহাদ তার মুখ চেপে ধরে। ফাহাদ হাসতে হাসতে বলে, আরে আরে, আমি এমনি তোমার হাত ধরেছিলাম, তাই বলে এভাবে চিল্লাবা তুমি? সবাই তো অন্য কিছু মনে করবে, এটুকুও বোঝো না? আমি হাত সরিয়ে দিচ্ছি, কিন্তু আর চিল্লানির ট্রাই করবা না, ওকে? অহনার চোখের ইশারায় বলে ওকে। এরপর ফাহাদ অহনার মুখ থেকে হাত সরায়। এভাবে ভয় পাওয়ার কি আছে? আমাকে কি তোমার অনেক খারাপ মানুষ মনে হয়? না, আসলে তেমন কিছু না। আমার কথা মন দিয়ে শোনো, আমি তোমাকে তোমার মতের বিরুদ্ধে কখনো স্পর্শ করব না, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। তুমি যেদিন চাইবে সেদিনই আমাদের সম্পর্ককে আগাবো। অহনার জবাবে শুধু হো বলে। মনের মধ্যে এখন বড়ই শান্তি লাগছে তার। তুমি ড্রেস চেঞ্জ করে নাও। আচ্ছা। এদিকে মৌ রুমে এসে কিছুক্ষণ বসেছিল, কিন্তু আয়ান আসলো না দেখে সে বারান্দায় গিয়ে দাঁড়ালো। এই চিন্তায় সেই চিন্তা ঘুরপাক খাচ্ছে তার মাথায়। সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে অহনার জন্যে। না জানি কি করছে এখন, যে কান্না করছিল কখন চুপ হয়েছে আল্লাহই জানে। এই বলে মৌ একটা দীর্ঘশ্বাস ফেলে চাঁদের দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পর সে খেয়াল করলো কেউ শাড়ির নিচ দিয়ে তার পেটে হালকা করে হাত বোলাচ্ছে। সে বেশ বুঝতে পারলো এটা আয়নের কাজ। আয়ান মৌকে পিছ থেকে জড়িয়ে ধরে মৌয়ের কাঁধে থুতনি রেখে দাঁড়ালো। কি এত চিন্তা করছিলে তুই? কি আর চিন্তা করব, অহনার জন্য খুব চিন্তা হচ্ছিল। আমার ওর জন্য চিন্তা হচ্ছে অনেক। আমার চিন্তা হচ্ছে যে ওই বাড়িতে মানিয়ে নিতে পারবে তো, আর ফাহাদ ভাইয়া কি বুঝবে ওকে?
চিন্তা করিস না এত। ফাহাদ অনেক ভালো ছেলে, ও অহনাকে বুঝবে। ঠিক বলেছো তুমি, কিন্তু অহনাকে কান্না করতে দেখে আমার তখন খুবই খারাপ লাগছিল, কারণ সবাই ওর কাছেই নতুন। আয়ান হাসি ছুড়ে বলল, তুই কান্না করছিল না কেন? আমি কান্না করব কেন? আমার কি নতুন বিয়ে হয়েছে? আমার জন্য কি সব নতুন নাকি? সেটা অবশ্য ঠিক, সবই পুরাতন, শুধু একটা জিনিস বাদে। মৌ অবাক হয়ে বলল, নতুন আবার কি? কেন, আমাদের বাসর রাত। এই কথা শুনে মৌ বেশ লজ্জা পেল। আয়ান আবারও বলল, গতবার তো আমার ভুলের জন্য সবকিছু তছনছ হয়ে গিয়েছিল। সেদিনকার কথা মনে পড়লে আমার অনেক গিল্টি ফিল হয়। আমি কি করে পারলাম তোকে মারতে? ওসব পুরনো কথা বাদ দাও প্লিজ। আয়ান মৌকে তার দিকে ঘুরিয়ে বলে, আচ্ছা, আমাকে কি আমার ভুলের মাসুল দিতে দিবি? তোকে পুরোপুরি আমার করে পেতে চাই, দিবি আমাকে সে অধিকার? জবাবে মৌ কিছু বলেনি। সে লজ্জায় মাথা নিচু করে ফেলে। এতে আয়ান তার জবাব পেয়ে যায়। সে মৌকে কোলে তুলে রুমে চলে আসে। আজকের রাত হয়ে যায় মৌ আর আয়ানের ভালোবাসার রাত। আর ফাহাদ আর অহনার রাত কাটায় গল্প করতে করতে। তারা সময় পার করে একে অপরকে জানতে। সকালের মিষ্টি রোদে চোখে মুখে পড়ায় ঘুম ভেঙে যায় ময়ের। আয়ানের বুকে মাথা দিয়ে শুয়ে আছে সে। খুব ভালো লাগছে এভাবে আয়ানের বুকে মাথা দিয়ে ঘুমাতে। মনে হচ্ছে এইভাবে ঘুমিয়ে থাকতে, কিন্তু এত সময় ঘুমালে যে বাড়িতে আসা মেহমান ভালো চোখে দেখবে না, তা সে ভালো করেই জানে। তাই মৌ উঠতে চাইলো, কিন্তু আয়ান এমন ভাবে শক্ত করে তাকে জড়িয়ে ধরে রেখেছে যে তার ওঠার কোনো উপায় নেই। মৌ আস্তে করে বলছে, এমন ভাবে জড়িয়ে ধরেছো, কে বলবে যে মহারাজা ঘুমিয়ে আছে? কারো কিছু বলার দরকার নেই, আমাকে ঘুমাতে দে। ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? আয়ানের কথা শুনে মৌ অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল আয়ান ঘুমিয়ে আছে, কিন্তু তা তো না। মৌ অবাক স্বরে বলে, তুমি কখন জাগলে? আয়ান চোখ বন্ধ রেখেই বলে, কিছুক্ষণ আগে। আর তুই একটু চুপ থাকতো। আরে কিসের চুপ থাকবো? বউ মানুষ এত দেরি করে ঘুম থেকে উঠলে বাড়িতে আসা মেহমানরা নানা কথা শোনাবে তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা। আর তুমি আরামসে ঘুমাও, দেয়ার ইজ নো ডিস্টারবেন্স। বলেই মৌ শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিয়ে বের হয়ে মৌ ভেজা চুল নিয়ে ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়না থেকে বিছানায় ঘুমানো আয়ানের ওপর নজর পড়ল ময়ের। আহা, কি ঘুমটাই না ঘুমাচ্ছে। মন চাচ্ছে হয় এইভাবে ঘুমাই, না হয় এর ঘুমটাই আমি নষ্ট করে দিই। যেহেতু আমি এখন ঘুমাতে পারছি না, তাই ঘুম নষ্ট করাটাই বেটার। এই বলে মৌ দাঁত কেটে হেসে দিল। এরপর সে আস্তে আস্তে আয়নের কাছে গিয়ে দাঁড়ালো। এরপর তার ভেজা চুল থেকে সেই পানি পড়ছে তা আয়নের মুখে ছিটিয়ে দিল। ব্যাস, পানির কয়েক ফোঁটা পড়ার সাথে সাথে আয়নের ঘুম ভেঙে যায়। সে বিরক্তি নিয়ে চোখ খুলে দেখে মৌ তার সামনে দাঁড়িয়ে আছে। ভেজা চুলে শাড়ি পরিহিত এক অপরূপ সৌন্দর্যের অধিকারী লাগছে মৌকে দেখতে। মৌয়ের এই রূপ দেখে আয়নের ঘুম আর চোখে থাকলো না। ঘুমকে দূরে ঠেলে দিয়ে সে এখন মৌকে দেখতে ব্যস্ত। সে এক নজরে দেখেই যাচ্ছে মৌকে। আর মৌ এটা বুঝতে পেরে লজ্জায় সেখান থেকে চলে যেতে চাইলে আয়ান তার হাত ধরে ফেলে আর নিজের উপর ফেলে দেয় তাকে। আয়ান মৌয়ের সামনের চুলগুলো কানের পাশে গুজে দিয়ে নেশাভরা কণ্ঠে বলে, সকাল সকাল এমন রূপে না আসলে কি হতো না তোর? সুন্দর ঘুমটা তো নষ্ট করে দিলি। আমি তোমার ঘুমটা নষ্ট করার জন্যই এমন করেছি। আর কোনো ওয়ে কি নেই ঘুম নষ্ট করার? হুম, আর নেই, পানি ছিটানোই বেস্ট ওয়ে। কিন্তু যাই বলিস, এভাবে ঘুম ভাঙানো আমার কাছে বেশ লেগেছে। এক কাজ করবি, প্রতিদিন সকালে এইভাবে আমার ঘুম ভাঙাবি। মৌ এটা শুনে নিজেকে আয়নের কাছ থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, বারে সব কত, প্রতিদিন এভাবে ঘুম ভাঙাবো? আমার তো আর কোনো কাজ নেই, তাই না? এক কাজ করবো না, প্রতিদিন এক মগ করে দরকার পড়লে এক বালতি পানি ঢালবো তোমার ঘুম ভাঙানোর জন্য। আরে আরে, এমন করছিস কেন? আমরা তো স্বামী, আমি যেভাবে চাইবো সেভাবে আমার ঘুম ভাঙাবি। না, পারলাম না। আর এখন ওঠো, আমি নিচে গেলাম, দেখি কেউ উঠেছে কিনা। এই বলে মৌ মাথার ঘোমটা দিয়ে নিচে গেল। সে গিয়ে দেখলো এখনো কেউ বের হয়নি রুম থেকে। এখনো যেহেতু কেউ বের হয়নি রুম থেকে, তাহলে আমি একটু অহনার সাথে কথা বলে নিই। এরপর মৌ রুমে এসে দেখলো আয়ান এখনো শুয়ে আছে। এই দেখে সে কিছু না বলে ফোনটা নিয়ে বারান্দায় চলে গেল অহনাকে ফোন করতে। প্রথমবার রিং হওয়ার ফোনটা ধরেনি অহনা। দ্বিতীয়বার রিং হওয়ার কিছুক্ষণ পরেই ফোন রিসিভ করে অহনা। ঘুম মিশ্রিত কণ্ঠে হ্যালো বলে সে। মৌ শুনে বলে, কি ব্যাপার অহনা, এখনো উঠিস নি ঘুম থেকে? ফাহাদ ভাই কি কালকে ঘুমোতে দেয়নি নাকি?
ময়ের এই কথা শুনে অহনা শোয়া থেকে উঠে বারান্দায় চলে গেল। তোর আউল ফাউল কথা বন্ধ কর তো। এমনি সকালের ঘুমটা ভেঙে দিলি। আর তুই যা মনে করছিস এমন কিছুই কালকে হয়নি, বুঝলি? সবাই কি আর তোর মতো নাকি? অহনার এই কথা শুনে মৌ আর কিছু বলতে পারে না। অহনা আবার বলে, তোরা দুজন তো কালকে রাতে ঘুমাসনি মনে হয়, তারপরও এত তাড়াতাড়ি উঠলি কিভাবে? ওসব কথা বাদ দে তো, বজ্জাত মেয়ে একটা। তুই জলদি গিয়ে রেডি হয়ে রুম থেকে বের হয়ে সব মেহমানদের সাথে পরিচিত হ। সেটা তো আমি করবই, এ আবার বলা লাগে নাকি? বাবা, মেয়ে তো দেখি সবই জানে। তা নয় তো কি। আচ্ছা যা, তাহলে পরে কথা বলছি। এরপর মৌ রুমে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। আয়ান এখনো শুয়ে আছে। এই অবস্থাতেই সে বলে, অহনা ঠিক আছে তো? হুম, একদম ঠিক। আর তুমি কখন উঠবে বলো তো? আরে আরে উঠছে, এমন করিস কেন? মৌ আর কিছু না বলে নিচে গেল। গিয়ে দেখলো প্রায় সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। এই দেখে মৌ রান্নাঘরে সবার জন্য চা বানাতে গেল। চা বানাতে বানাতে আয়ানও নিচে চলে আসলো। এসে ওর কাজিনদের সাথে আড্ডা দেওয়া শুরু করলো। বড়রা সব নিজেদের মতো কথাবার্তা চলছে। চা বানানোর শেষে সবাইকে চা দিল মৌ। আয়নের কাছে গিয়ে প্রথমে তাকে চা দিল, তারপর বাকি সবাইকে। এরই মধ্যে ইমনও আছে। আয়নের কিছু কাজিন আছে আয়নেরই এজের, আবার কেউ আছে তার থেকে ছোট। সবাই ময়ের হাতে বানানো চা খেয়ে মৌ এর প্রশংসা করতে লাগলো। ইমনও ময়ের হাতের চা খেয়ে খুব ইমপ্রেসড। সে বারবার ময়ের দিকে তাকাচ্ছে। এটা মৌ খেয়াল করেছে আর আয়ানও। ইমনের এভাবে তাকানোতে ময়ের অনেক অস্বস্তি বোধ হতে থাকে। সে চলে যাবে, কিন্তু তার আগে ইমন বলল, আরে মৌ, তুমি চলে যাচ্ছ কেন? আয়ান ইমনের কথা শুনে খুব রেগে গেল। সে রাগত স্বরে বলল, এমন, তুই মোকে নাম ধরে কেন ডাকছিস? ও তোর ভাবি হয়। কিছু হবে না রে, মৌ তো এজের দিক থেকে আমার ছোট। ছোট তো কি হয়েছে, সম্পর্কের দিক দিয়ে তোর ভাবি হয়। সখী ভাবি বলে ডাকবি। ওপস, সরি। আচ্ছা, ভাবি বলেও ডাকবো তো। মৌ ভাবি, আপনি আমাদের সাথে বসুন, কিছু কথাবার্তা বলি। মৌ স্বাভাবিকভাবেই বলে, না ভাইয়া থাক, আমি এখন বসতে পারবো না, কিছু কাজ আছে আমার। ময়ের কথা শুনে ইমন আর কথা বাড়ল না। দিনটা ভালো মতোই কাটলো সবার। পরের দিন একে একে সবাই যে যার বাসায় যাওয়া শুরু করলো। মেহমান বলতে এখন শুধু ইমনই আছে। সে প্ল্যানিং করেছে আরো 1 সপ্তাহ থাকবে দেশে। তার এই প্ল্যানিং শুনে আয়ান আর মৌ কারোরই ভালো লাগলো না। তারা কেউই চাচ্ছে না যে ইমন থাকুক, কিন্তু কিছুই করার নেই। আয়ান আজকে থেকে অফিসে যাওয়া শুরু করবে। তার মন একদমই মানছিল না মৌকে একা রেখে যেতে। যদিও বাসায় তার আম্মু আর দাদি আছে, তবুও মনের মধ্যে একটা ভয় থেকেই যায়। তাই অফিসে গিয়ে সে সুযোগ পেলেই ময়ের সাথে কথা বলছে। আয়ান মনে মনে ভাবে, এভাবে টেনশন করা যায় না। আজকে বাসায় গিয়ে আমি ইমনকে চলে যেতে বলবো, এতে সে যা মনে করার করুক। এরপর আয়ান আবার অফিসের কাজে মন দিল। বিকালে মৌ ছাদে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই সে আম্মু আর দাদির সাথে গল্প করে আসলো। বিকেলের পরিবেশটা উপভোগ করার জন্য সে ছাদে এসে দাঁড়ালো। কিছুক্ষণ পরে আয়ানের ফোন আসলো। কি করিস তুই? তেমন কিছুই না, ছাদে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, ইমন কোথায়? আয়ানের এই প্রশ্নে স্পষ্ট উদ্বিগ্ন বুঝতে পারলো মৌ। সে বলল, উনি রুমেই আছে, দুপুরে খাওয়ার পর থেকে রুমেই আছে। ও ভালো। আচ্ছা তুমি কোথায়, কখন আসবে? এই তো কেবল বের হলাম অফিস থেকে, আসছি আমি। ঠিক আছে। বলেই মৌ ফোন রেখে দেয়। এইভাবে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে সে। হঠাৎ কেউ পেছন থেকে তাকে জড়িয়ে ধরলো। এতে মৌ প্রচন্ড ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবলো এটা আয়ান হতে পারে না, কারণ এত তাড়াতাড়ি অফিস থেকে আসা সম্ভব না। সে চিন্তা করে এক অজানা আতঙ্কে মৌয়ের বুক কেঁপে উঠলো। পেছনে থাকা ব্যক্তিকে দেখার জন্য মৌ এক ঝাটকায় সেই ব্যক্তির থেকে নিজেকে ছাড়িয়ে নিল। সামনে দাঁড়ানো ব্যক্তিটাকে দেখে মৌয়ের ভয়ে কলিজা শুকিয়ে গেল, কারণ তার সামনে থাকা মানুষটা আর কেউ নাই, বরং ইমন। ইমনকে নিয়ে তার যে ব্যাট ভাবটা ছিল তা আজকে সত্যি হলো। মৌ ঘৃণা ভরা দৃষ্টিতে ইমনের দিকে তাকিয়েছে। ইমন তা দেখে মৌকে বলল, আরে বেবি, এমন নজরে আমাকে দেখো না তো, আমি তো ঘায়েল হয়ে যাচ্ছি। মৌ রাগান্বিত স্বরে বলে, আপনার সাহস কি করে হয় আমায় ছোঁয়ার? এতে সাহসের কি আছে বেবি, আমার ইচ্ছে করছে তাই তোমাকে জড়িয়ে ধরেছি। আর এটা কি প্রথমবার নাকি যে এমন বিহেভ করছো? মৌ এ কথা শুনে অবাক হয়ে যায়। মানে কি বলতে চাইছেন আপনি? আরে, হলুদের দিনের কথা কি তুমি ভুলে গিয়েছো? সেদিন তো আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম। ইমনের কথা শুনে মৌয়ের তো মনে হয় আকাশ থেকে পড়লো।
সত্যি সে ওই দিনকার ঘটনা ভুলে গিয়েছে। এক প্রকার জোর করেই ভুলেছে সে এটা। এই ভেবে নিজেকে বুঝিয়েছে যে ওইটা আয়ান ছিল, কিন্তু আজকে সে ভুল প্রমাণিত হলো। সে মানুষটা আয়ান নাই, বরং ইমন ছিল। মুখ ঘৃণাভরা কণ্ঠে বলে, তার মানে আপনি সেদিন ওই জঘন্য কাজটা করেছিলেন? জঘন্যের কি দেখলে তুমি? আমেরিকায় তো এসব নর্মাল। এটা আপনার আমেরিকা না যে এসব করবেন আপনি। আর আমি বিবাহিত, আপনার বন্ধুর স্ত্রী আমি। এটা জানার পরেও আপনি কি করে পারলেন এমনটা করতে? ওসব বন্ধুর ওয়াইফ বাদ দাও তো। তোমাকে হলুদের দিন দেখেই আমার তোমাকে পছন্দ হয়ে গিয়েছিল। তারপর থেকে আমার করে পেতে ইচ্ছা করছে তোমাকে, তোমাকে ফিল করতে ইচ্ছা করে। ইমনের এমন ফালতু কথা শুনে মোয়ের নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। রাগে ইমনের গালে একটা চড় বসিয়ে দিল। এতে ইমন প্রচন্ড রেগে যায়। সে মোয়ের হাতটা ধরে ফেলে। হাতটাকে মোয়ের পিঠের দিকে পেঁচিয়ে ধরে বলে, তোমার সাহস তো কম না, আমাকে থাপ্পড় মারলে তুমি। এর ফল তো ভোগ করতেই হবে তোমাকে। এদিকে মৌ ব্যথায় কুকড়ে যাচ্ছে। সে আকুতি করে বলে, প্লিজ হাত ছাড়ুন আমার। না, আমি তোর হাতটা আজকে ছাড়বো না। তোকে উচিত শিক্ষা দিতে হবে। আমি আয়ানকে সবটা বলে দিব। এরপর আপনার অবস্থার জন্য দায়ী আপনিই থাকবেন। সেই অবস্থায় তুমি থাকলে তো আয়ানকে কিছু বলবে? মৌ কিছু বলতে যাবে, কিন্তু পারে না, কারণ ইমন তার মুখ চেপে ধরেছে। ইমন মৌকে কোলে তুলে নিয়ে যাবে, কিন্তু তার আগেই কেউ ইমনের নাক বরাবর জোরে একটা ঘুষি মারে। এতে সে টাল সামলাতে না পেরে পড়ে যায়, আর মৌ ছাড়া পেয়ে যায়। তাকে কে মেরেছে এটা দেখার জন্য চোখ তুলে সে দেখে আয়ান দাঁড়িয়ে আছে। মৌ আয়ানকে দেখে সাথে সাথেই তাকে শক্ত করে জড়িয়ে ধরে আর খুব জোরে জোরে কান্না করতে থাকে। আয়ান একদিকে মৌকে সান্ত্বনা দিচ্ছে, আর একদিকে ইমনকে ইচ্ছা মতো গালি দিচ্ছে। তোর বুকের পাটা তো খুব বড় রে ইমন। তুই আমার ভালোবাসা দেখে খারাপ নজর দিস? ইমন বলে, আরে দোস্ত, তুই ভুল বুঝছিস। আমি তো মৌ ভাবির ডাকে ছাদে আসছি। এতটুকুই বাকি ছিল আয়ানের রাগে ঘি ঢালার জন্য। সে মৌকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে ইমনকে ইচ্ছে মতো মারতে থাকে। এমন মারা মারছে যে আর কিছুক্ষণ পর হয়তো সে মারাই যাবে, এমন অবস্থা তার। মৌ তা বুঝতে পেরে আয়ানকে থামাতে চেষ্টা করে। সে কান্না করতে করতে বলে, আয়ান ওকে ছেড়ে দাও প্লিজ, ও মারা যাবে তো। আয়ান ইমনকে মারতে মারতেই বলে, মারা যাক, ওর মতো মানুষের দরকার কি বেঁচে থাকার? আয়ান প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো, পরে আমাদের সবাইকে সমস্যায় পড়তে হবে। মৌয়ের এই কথায় আয়ান ইমনকে ছেড়ে দেয়। ইমনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, উঠে দাঁড়ানোরও শক্তি নেই তার। আয়ান ইমনের কলার ধরে টানতে টানতে ছাদ থেকে নিচে নিয়ে আসে। নিচে এসেই সে দাদি আর আম্মুকে জোরে জোরে ডাকতে থাকে। আয়ানের এমন ডাকে যে যার রুম থেকে বেরিয়ে আসে। তাদেরকে দেখে আয়ান পুলিশের কাছে ফোন দিয়ে আসতে বলে। এদিকে মৌ কান্না করেই যাচ্ছে। তার কান্না দেখে দাদি আর আম্মু তার কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করে। মৌ কিছু বলতে পারে না। আয়ান রেগে বলে, তোমরা ছিলে কোথায়? ওই বাড়িতে যে একটা পশু কারোর উপর ঝাঁপিয়ে পড়তো, সেটা তো তোমরা জানতেই পারতে না। আয়নের আম্মু অবাক হয়ে বলে, কি বলছিস তুই? তোমরা তো কিছুই জানো না। এই ইমন আজকে সুযোগ বুঝে মৌয়ের কাছে গেছিল। আমি যদি সময় মতো না আসতাম তাহলে তো একটা অঘটন ঘটে যেত। এইসব কি যা তা বলছিস? ইমন এই কাজ করবে কেন? করবে কেন মানে? করার চেষ্টা করেছে। আমার তো হলুদের দিন থেকে মৌয়ের উপর নজর ভালো লাগছিল না। আবার বিয়ের পরের দিনও কেমন ভাবে মৌয়ের সাথে কথা বলছিল, এটা আমার একটুও ভালো লাগেনি। আজকে আমি ভেবেছিলাম অফিস থেকে এসেই মনকে চলে যেতে বলবো এখানে থেকে, কিন্তু তার আগে এইসব কাণ্ড হয়ে গেল। বলেই আয়ান ইমনের দিকে তাকালো। সে এখন অজ্ঞান হয়ে পড়ে আছে। মৌকে দাদি তার আম্মু মিলে সান্ত্বনা দিচ্ছে। মৌ কান্না থামিয়ে বলে ওঠে, শুধু আজকেই না, এর আগেও এমন করেছেন উনি। মৌয়ের এই কথায় আয়ানের রাগ যেন আরো বেড়ে গেল। সে মৌকে প্রশ্ন করে। এর আগে কবে এমন হয়েছিল? আয়ানের প্রশ্নে শুনে মৌ হলুদের দিনের সব ঘটনা খুলে বলে। আয়ান তো এ শুনে খুব রেগে যায়। সে মৌকে ধমক দিয়ে বলে। আমাকে আগে বলিসনি কেন? আয়ানের ধমকে মৌ কেঁপে ওঠে। সে কাপা স্বরে বলে, আমি জানতাম না যে তুমি ওটা ছিলে না। আমার প্রথমে একটু সন্দেহ ছিল, কিন্তু আজকে যখন উনি বললেন যে ওটা উনি ছিলেন, তখন আমার সন্দেহ সত্যিতে রূপ নেয়। এই বলেই মৌ আবার কান্না করা শুরু করে দেয়। এরই মধ্যে পুলিশ চলে আসে। তারা ইমনকে নিয়ে চলে যায় আর আয়ানকে রিপোর্ট ফাইল করার জন্য থানায় আসতে বলে। পুলিশ চলে যাওয়ার পর আয়ান মৌয়ের কাছে এসে তার মাথায় হাত বোলায়। মৌ তো এবার আয়ানকে ধরে খুব কান্না শুরু করে দেয়। এত কান্না করিস না তো, আল্লাহর রহমতে কিছুই হয়নি।
সময় মতো চলে এসেছিলাম আমি। আয়নের কথা মোয়ের কান পর্যন্ত পৌঁছেছে নাকি কে জানে, সে তার কান্না থামালো না। আয়ান আর কোনো উপায় না পেয়ে মোকে কোলে করে রুমে নিয়ে এসে শুয়ে দিল, আর আম্মু এবং দাদিকে বলল, তোমরা দুজন ওর কাছেই থাকো, আমি থানা থেকে আসি। আচ্ছা, সাবধানে যাবি, আর মুয়ের চিন্তা করিস না, আমরা ওর খেয়াল রাখবো। এরপর আয়ান থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর আম্মু মৌকে একটা ঘুমের ওষুধ খাইয়ে দেয়, আর মৌয়ের কান্না থেমে যায়, আর সে গভীর ঘুমে তলিয়ে পড়ে। এই ঘটনার পর থেকে মৌ কেমন চুপচাপ হয়ে যায়। খুব প্রয়োজন ছাড়া সে রুম থেকে বের হয় না, কারণ এই জায়গাটি তার কাছে সবচেয়ে নিরাপদ মনে হয়। আয়ান, আম্মু, দাদি সবসময় চেষ্টায় থাকে যে তাদের কোনো কাজের মাধ্যমে যাতে সেদিনকার ঘটনা মৌয়ের মনে না পড়ে। আয়ান মৌকে বাইরে ঘুরতে নিয়ে যায়। প্রতিদিনই তারা কোথাও না কোথাও যেত। একদিন রেস্টুরেন্টে যেত, তো আর একদিন পাশের পার্কে ঘুরতে যেত। আয়ান এসব করতো যাতে করে মৌ একটু হাসি খুশি থাকে। সে চাইতো মৌ আগের মতো দুষ্টুমি করুক, হাসি খুশি থাকুক, কিন্তু মৌয়ের আগের মতো কিছুই হলো না। প্রথম প্রথম ঘুমের মধ্যেও খারাপ স্বপ্ন দেখতো সে। অবশ্য কিছুদিন পরেই তা ঠিক হয়ে যায়। অহনা এসব শুনে মৌয়ের কাছে ছিল 4 দিনের মতো। সারা দিন তারা গল্প করত। অহনার জন্য মৌ কিছুটা ঠিক হয়ে যায়। 4 দিন পরে অহনা নিজের বাসায় চলে যায়। এইভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। মৌ এখন মানসিকভাবে সুস্থ হলেও বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে সে কিছুটা অসুস্থ। কয়েকদিন যাবৎ সে ভালোভাবে কিছু খেতে পারছে না। খাবার মুখের কাছে নিলেই গন্ধে বমি করে দেয়। আয়ান তো ভেবেছে মৌয়ের মুখে রুচি চলে গিয়েছে। সে অবশ্য ডক্টরের কাছে নিয়ে যেতেও চেয়েছে, কিন্তু মৌ যায়নি। আজকে সকাল থেকে মৌয়ের বেশ খারাপ লাগছে শরীর। কোনো মতে নাস্তা বানিয়েছে আজকে সে। আয়ানকে অফিসের জন্য বিদায় দিয়ে রুমে এসে শুয়ে পড়ল মৌ। আম্মু আর দাদি জিজ্ঞাসা করলে সে বলে এমনি একটু দুর্বল লাগছে। এদিকে আয়ান অফিসে এসে নিউজ পায় যে তার প্রমোশন হয়ে গিয়েছে। এ খবর শুনে সে অনেক খুশি হয়। নিজের কেবিনে এসে নিজেই বলছে নিজেকে, এত বড় খুশির নিউজ মৌকে বলবো না ফোনে, বাসায় কি সারপ্রাইজ দেবো। এখন তাড়াতাড়ি আমি আমার বিজনেস শুরু করতে পারবো। এরপর আয়ান নিজের কাজে মনোযোগ দেয়। মৌ দুপুরের দিকে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠেই সে ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। 1টা বাজে, আমি এতক্ষণ ঘুমালাম? কেউ কি ডাকেনি আমায়? এরপর মৌ উঠে সোজা রান্নাঘরে চলে যায়। গিয়ে দেখে আম্মু রান্না করছে আর দাদি ডাইনিং এ বসে কি একটা যেন কাজ করছে। মৌ গিয়ে আম্মুকে বলে, আম্মু, আমাকে ডাকোনি কেন? ডাকবো কেন শুনি? শরীর খারাপ ছিল তাই ডাকেনি। কিসের শরীর খারাপ? ওসব কিছুই না, তুমি গিয়ে একটু বসো তো। বাকি যা কাজ আছে তা আমি করছি। আরে বাকি আর কিছুই নেই, সব রান্না শেষ। আচ্ছা, তাহলে আমি সব গুছিয়ে দিচ্ছি। ঠিক আছে, দে। মৌ ঠিকঠাক মতোই কাজ করছিল, কিন্তু হঠাৎ করে ওর মাথাটা হালকা ঘোরে। সে পড়ে যেত যদি না পাশে রান্নাঘরের দেয়াল ধরতো। এটা দেখে আম্মু এগিয়ে এসে ধরে ওকে। বললাম যে কাজ করার দরকার নেই, তাও তো আসলি কাজ করতে। দেখলি তো, পড়েই যেতি এখন। মৌ কিছুই বলল না। এরই মধ্যে দাদি চলে আসলো রান্নাঘরে। তিনি মৌকে বললেন ডাইনিং রুমের সোফায় গিয়ে বসতে। মৌ সোফায় বসতেই যাবে, কিন্তু তার আগে অজ্ঞান হয়ে গেল আর সোফার উপরে গিয়ে পড়লো। এইদিকে দাদি আর আম্মু তাড়াতাড়ি গিয়ে মৌয়ের কাছে আসলো। মৌয়ের মুখে পানি ঝাপটা দিল দাদি, কিন্তু জ্ঞান ফিরল না। তাই আর দেরি না করে আম্মু ডক্টরের কাছে ফোন দিল। এদিকে আয়ান তো অফিস থেকে আসার সময় সবার পছন্দের খাবার নিল। মৌয়ের জন্য একটা সুন্দর শাড়ি নিল, কিন্তু বাসায় এসে সে অবাক হলো ওদের ফ্যামিলি ডক্টরকে দেখে। সে দেখলো ডক্টর আফজাল সোফায় বসে মৌয়ের চেক আপ করছে, আর পাশে আব্বু, আম্মু আর দাদি দাঁড়িয়ে আছে। ডক্টরকে দেখে আয়ান সব ফেলে মৌয়ের কাছে ছুটে গেল। আফজাল আঙ্কেল, মোর কি হয়েছে? হয়েছে তো অনেক কিছুই। কি বলছেন আঙ্কেল? দোস্ত, তুই তো এবার আরো বড় হয়ে যাবে। আয়ানের আব্বুকে উদ্দেশ্য করে বলল, ভাইজান একটু ভালোভাবে বলেন কি হয়েছে ওর। আঙ্কেল প্লিজ তাড়াতাড়ি বলেন, খুব টেনশন হচ্ছে। আরে কেউই বুঝোস না। আরে ভাই, তোমাদের ঘরে ছোট মেহমান আসছে, মানে মৌ মা হবে। এই কথা শুনে সবাই খুশিতে আত্মহারা। আয়ানের তো খুশিতে চোখ দিয়ে পানি চলে এসেছে। এরই মধ্যে মৌয়ের জ্ঞান ফিরে। তার চোখ প্রথমে আয়ানের ওপর যায়। আয়ানকে কান্না করতে দেখে মৌ অবাক হয়ে যায়। আয়ান, তুমি কান্না করছো কেন? মারে, তুই এত বড় খুশির সংবাদ শোনালি আমাদের।
আমার যে কি খুশি লাগছে, আমাকে বড় দাদি বলবে কেউ, খেলবে আমার সাথে। এই বলে দাদি মৌকে কপালে একটা চুমু দেয়। আয়ান এসে বলল, We're gonna be parents. এই কথা শুনে মৌ খুব খুব খুশি হলো। সে খুশিতে আয়ানকে জড়িয়ে ধরলো। আশেপাশে যে মানুষ আছে সেটা তার খেয়ালই নেই। আফজাল আঙ্কেল শুষ্ক কাশিতে বললেন। পরে আরও সময় পাবে মা। এই কথা শুনে মৌ লজ্জায় আয়ানকে ছেড়ে দেয়, আর সবাই মুচকে হাসতে থাকে। হঠাৎ আয়ানের মনে হলো সে তার প্রমোশনের কথা বলেনি, তাই সে সবার উদ্দেশ্যে বলল, আজকে আমার প্রমোশন হয়েছে, এবার আমি আমার বিজনেসটা শুরু করতে পারবো। এ কথা শুনে সবার খুশির মাত্রা আরো বেড়ে গেল। আব্বু বলল, এই বাচ্চাটা আমাদের জন্য অনেক লাকি, কারণ একদিকে এই বাচ্চাটা আসার সংবাদ শুনলাম, আবার একদিকে তোর প্রমোশনের সংবাদ শুনলাম। সত্যি খুশি দ্বিগুণ হয়ে গেল। এরপর আম্মু এসে সবাইকে মিষ্টিমুখ করালো। এভাবেই কেটে যেতে লাগলো সময়। 2 সপ্তাহ পর পরই মৌকে চেক আপের জন্য ডাক্তারের কাছে নিয়ে যেত আয়ান। কখনো সে বিজি থাকলে অহনা নিয়ে যেত। সব চেক আপ ফাহাদের হসপিটালেই করানো হচ্ছে। প্রেগনেন্সির 3rd মান্থে মৌ জানতে পারলো যে তার প্রেগনেন্সিতে বেশ কিছু কমপ্লিকেশন আছে। সেদিন সে একাই চেক আপ করাতে গিয়েছিল, কারণ আয়নের মিটিং ছিল আর অহনার শ্বশুর বাড়িতে মেহমান এসেছিল। কমপ্লিকেশনের কথা শুনে মৌ খুব ভয় পেয়ে যায়। ডক্টরের সাথে কথা বলে অবশ্য কিছুটা টেনশন ফ্রি হয়েছিল, কারণ ডক্টর বলেছিল যে মৌ যদি সবকিছু মেনে চলে, নিজের পুরোপুরি খেয়াল রাখে, তাহলে আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। মৌ বাসায় কাউকে তার এই প্রবলেমের কথা বলল না, কারণ সবাই অনেক টেনশন করবে। সে সম্পূর্ণ নিজের খেয়াল রাখছে, ভালো মতো খাবার খাচ্ছে, আর আল্লাহর কাছে দোয়া করছে। নিজের মধ্যে একটা অস্থিকে অনুভব করতে পেরে ময়ের আলাদা একরকম সুখ অনুভূতি হচ্ছে। মা হওয়া যে একটা সবচেয়ে সুখকর আলাদা একটা অনুভূতি, তা মো উপলব্ধি করতে পারছে। সে এখন একটা বিষয়কে গুরুত্ব দিচ্ছে, যা কিছু হয়ে যাক, সে এই বাচ্চাটার কিছুই হতে দিবে না। কষ্ট সহ্য করে হলেও তাদের বাচ্চাকে পৃথিবীর আলো দেখাবে। আয়ান, আম্মু, দাদি নিজেদের সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাচ্ছে যাতে ময়ের কোনো কষ্ট না হয়। ময়ের প্রেগনেন্সি এখন প্রায় 7.5 মাস চলছে। এই 7.5 মাসে অনেক কিছু বদলেছে। ময়ের পেট স্বাভাবিকের চেয়ে বেশ বড় হয়ে গিয়েছে। তার নড়াচড়া আগের থেকে একটু কমে গিয়েছে। আয়ান ময়ের সুবিধার জন্য তাদের রুম শিফট করে নিচে নিয়ে এসেছে। এতে করে সিঁড়িতে ওঠানামা করতে হয় না বলেই রিস্ক কম। অবশ্য মৌ প্রতিদিনই ছাদে যায়। প্রতিদিন ছাদে যাওয়া তার একটা রুটিন হয়ে গিয়েছে। কেউ না কেউ তার সাথে যায় ছাদে। বিকালের প্রকৃতি তার অনেক ভালো লাগে এবং সে মনে করেছে এই অভ্যাসটা হয়তো বেবির হেলথের জন্য বেশ ভালো। আজকেও তার ব্যতিক্রম হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর রুমে এসে কিছুক্ষণ বসে সে। এরপর আম্মুর রুমের দিকে গিয়ে দেখে তিনি ঘুমিয়ে আছেন। দাদির রুমে গিয়েও একই জিনিস দেখে সে। তাই সে ভাবলো একা একাই ছাদে যাবে। কিছুই ভালো লাগছে না তার আজকে। অজানা এক কারণে সকাল থেকে মনের মধ্যে কেমন যেন করছে। তাই সে ভাবলো হয়তো ছাদে গিয়ে খোলামেলা পরিবেশে কিছুক্ষণ থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। তাই সে ছাদের উদ্দেশ্যে রওনা হলো। অনেকক্ষণ যাবৎ সে ছাদেই সময় কাটালো। আসরের নামাজ পড়ার কিছুক্ষণ পরে সে নিচে আসার জন্য সিঁড়ি দিয়ে নামছে, কিন্তু নিচে নামার 4 সিঁড়ি আগেই ঘটলো বিপত্তি। কিভাবে যেন হঠাৎ করে ময়ের পা স্লিপ কাটলো, আর সে সিঁড়ি থেকে নিচে পড়ে গেল। সিঁড়ির রেলিং ধরেছিল, কিন্তু তাও লাভ হলো না। পড়ার সাথে সাথে সে এক গগনবিদারী চিৎকার দিল। সে নিচে উপর হয়ে পড়েনি, পড়েছে এক পাশ হয়ে। তাই ডিরেক্ট পেটের সামনেই ব্যথা লাগেনি, ব্যথা পেয়েছে পেটের এক সাইডে। ময়ের চিৎকার শুনে যে যার রুম থেকে ছুটে চলে আসলো। দুজনেই নামাজ পড়ছিল। আম্মু আর দাদি রুম থেকে বের হয়ে যা দেখলো তাতে ওনারা কেউই প্রস্তুত ছিল না। তারা দেখলো ময়ের পেটে হাত দিয়ে কান্না করে যাচ্ছে। ওনারা তাড়াতাড়ি ময়ের কাছে গেল। এরই মধ্যে আয়নও অফিস থেকে চলে আসলো। সে অনেকদিন যাবৎ মাগরিবের আগেই বাসায় চলে আসে। আয়ান বাসায় ঢোকে মৌকে এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি ময়ের কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল। কোলে নেওয়ার সময় অবশ্য অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এই অবস্থায় তো মৌ হেঁটেও যেতে পারবে না। আয়ান মৌকে কোলে নিয়ে গাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল। আম্মু আর দাদিও তার পিছু পিছু আসলো। এদিকে মৌ ব্যথায় চিৎকার করে কান্না করে যাচ্ছে। আয়ান তাড়াতাড়ি গিয়ে পেছনের সিটে মৌকে শুয়ে দিল, আর পেছনের সিটে বসলো আম্মু আর সামনের দাদি আর আয়ান।
মৌ কান্নার জন্য কথাও বলতে পারছে না, কিন্তু মনে মনে সে দোয়া দরুদ পড়ে যাচ্ছে আর আল্লাহকে ডেকে যাচ্ছে যাতে ওদের বেবিটার কিছু না হয়। আয়ান গাড়ি স্টার্ট দেওয়ার আগে ফায়াতকে ফোন করলো। হ্যালো ফাহাদ, একটা সমস্যা পড়ে গিয়েছে। কি সমস্যা আয়ান? আমি বাসায় এসে দেখি মৌ সিঁড়ির কাছে পড়ে আছে, ব্যথায় চিৎকার করছে সে। আমি তাড়াতাড়ি তোমাদের হসপিটালে নিয়ে আসছি। ফাহাদ উদ্বিগ্ন কণ্ঠে বলল, আয়ান তুমি চিন্তা করো না, মৌ ভাবিকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে আসো। আমি ডক্টরকে বলে ওটি রেডি করছি। আয়ান আর কিছু না বলে গাড়ি স্টার্ট দেয়। এদিকে মোয়ের কান্নার গতি বেড়েই যাচ্ছে। দাদি মোয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বারবার আর দোয়া দরুদ পড়ছে। এদিকে আম্মুও দোয়া দরুদ করছে। কিছুক্ষণের মধ্যে আয়ানরা হসপিটালে পৌঁছে গেল। হসপিটালে পৌঁছে সে মৌকে কোলে করে স্ট্রেচারে শুয়ে দিল। নার্সরা মৌকে তাড়াতাড়ি ওটিতে নিয়ে গেল। পিছে পিছে আয়ান, দাদি আর আম্মু আসছে। মৌকে অপারেশনের জন্য নিয়ে গেল। ইতিপূর্বে আয়ানও হসপিটালে পৌঁছে গিয়েছে। ফাহাদের মোয়ের খবর জানার সাথে সাথে আয়ানকে ফোন দিয়ে হসপিটালে আসতে বলে। আয়ান মোয়ের কথা কাউকে জানায়নি। টেনশনে সে ভুলেই গিয়েছিল সবাইকে ফোন করে এই অ্যাক্সিডেন্টের কথা বলতে। তাই অহনা ফোন দিয়ে মোয়ের পুরো পরিবার আর তার আব্বুকে হসপিটালে আসতে বলে। অহনা এক নজর আয়ানের দিকে তাকালো। আয়ানকে এখন বিধ্বস্ত লাগছে দেখতে। চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে কিছুক্ষণ বাদেই সে কান্না করে দিবে। এদিকে আম্মু নিঃশব্দে কান্না করে যাচ্ছে, কিন্তু এদিক দিয়ে দাদি বেশ শক্ত আছেন। তিনি সবার সামনে কান্না করেন না, কারণ এই ধরনের কঠিন পরিস্থিতিতে যদি তিনি নিজেকে সামলাতে না পারেন তাহলে ছোটদের কে সামলাবে। অহনা গিয়ে তার আম্মুর পাশে বসলো আর দাদি আয়ানের কাছে গেল। আয়ান একভাবে ওটির দরজার দিকে চেয়ে আছে। দাদি আয়ানের কাঁধে হাত রাখলো। আয়ান কারোর উপস্থিতি বুঝতে পেরে সামনে ঘুরে দাদিকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। দাদি, আমার খুব টেনশন হচ্ছে। এত টেনশন নিস না, আল্লাহর কাছে দোয়া কর, সব ঠিক হয়ে যাবে। ওদের দুজনে কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না দাদি। আরে কিছুই হবে না ইনশাল্লাহ, তুই নিজেকে সামলা। এরই মধ্যে বাকি সবাই চলে আসলো। মোয়ের আম্মু তো এই সংবাদ শোনার পর থেকেই কান্না থামানোই যাচ্ছে না। কিছুক্ষণ বাদে একজন ডক্টর বেরিয়ে এলো ওটি থেকে। আয়ান ওনাকে দেখে তাড়াতাড়ি গেল ওনার কাছে, গিয়ে জিজ্ঞেস করলো, ডক্টর, মৌয়ের কি অবস্থা? এখনো কিছু বলা যাচ্ছে না, এমনভাবে অ্যাক্সিডেন্ট করলো, তারপর আবার ওনার বেশ কিছু কমপ্লিকেশনও আছে। কমপ্লিকেশনস? মৌ তো আমাকে কিছু বলেনি এই ব্যাপারে। উনি কাউকে কিছু বলতে চাচ্ছিলেন না। যাই হোক, আপনারা সবাই দোয়া করুন। অবস্থা ধীরে ধীরে ক্রিটিক্যাল হচ্ছে। মা আর বাচ্চা দুজনের জীবনে রিস্কই আছে। এই বলে ডক্টররা চলে গেলেন। এদিকে এই খবর শুনে সবার মনে আরো টেনশন কাজ করছে। আয়ানের তো এই কথা শুনে মনে হচ্ছে পুরো দুনিয়ায় ঘুরে গেল। সে নিজেকে সামলে নিয়ে চেয়ারে বসলো আর আল্লাহর কাছে দোয়া করছে। আয়ান টেনশন করতে করতে মনে হয় শেষই হয়ে যাবে। আরও তার আম্মু আর শাশুড়ি মায়ের কান্না তার টেনশনের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। এদিকে ডক্টররাও কিছু বলছে না। বেশ কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ কানে ভেসে আসলো আয়ানের। এই কান্নাটা শুনে মনে এক ধরনের প্রশান্তি অনুভব করলো আয়ান। সবার মুখে হাসি ফুটে উঠলো, কিন্তু এই হাসি যে বেশিক্ষণের না তা তারা জানলো না। কিছুক্ষণ পর একজন নার্স বের হয়ে এলো ওটি থেকে। নার্সকে দেখে আয়ান দ্রুত পায়ে নার্সের কাছে গিয়ে দাঁড়ালো। নার্স আয়ানকে দেখে বলল, কংগ্রাচুলেশন, আপনার ছেলে হয়েছে। আয়ান আর বাকি সবাই এই কথা শুনে অনেক খুশি হলো। তারা সবাই ভাবলো দুশ্চিন্তার প্রহার হয়তো শেষ হয়েছে, কিন্তু আসলে তা হয়নি। আয়ান নার্সকে জিজ্ঞেস করলো, নার্স বেবি কেমন আছে? আর মৌ? নার্সের কথার জবাবে গম্ভীর মুখে বলল, কিছুক্ষণ পর ডক্টর আসবেন, ওনার কাছ থেকে শুনে নেবেন সব। এই বলে নার্সটা চলে গেল সেখান থেকে। কিন্তু আয়ান আর বাকি সবাইকে আরেক দুশ্চিন্তায় ফেলে গেল। বেশ কিছুক্ষণ পর ডক্টর বের হয়ে এলেন। সবার উদ্দেশ্যে তিনি বললেন, পেশেন্টের হাজবেন্ডকে আমার সাথে আসুন। ডক্টরের কথা শুনে আয়ান এগিয়ে গেল ডক্টরের কাছে। ডক্টর আয়ানকে দেখে বললেন, আমার কেবিনে আসুন আমার সাথে। এরপর আয়ান ডক্টরের পিছেই তার কেবিনে যায়। যাওয়ার পথে আয়ানের টেনশনে গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। আয়ান আর ডক্টর বসে আছে। কিছুক্ষণ পর ডক্টর বলে উঠলেন, দেখুন, আমি জানি আপনি আপনার ছেলে হওয়ার কথা শুনে অনেক খুশি হয়েছেন, কিন্তু কিছু কথা এই খুশিটাকে হয়তো বেশিক্ষণ রাখবে না। ডক্টরের কথা শুনে আয়ানের চিন্তা আরো কয়েক গুণ বেড়ে গেল। সে চিন্তিত মুখে জিজ্ঞাসা করলো, কি ডক্টর? আপনি তো জানেননি, আপনার ওয়াইফ এর 7.5 মাস চলছিল। এর মধ্যে অ্যাক্সিডেন্টটা হওয়ার বাচ্চার জীবন বাচ্চাদের ডেলিভারি করতে হয়।
যেহেতু বেবিটা 7.5 মাস চলছিল, তার মানে বেবিটার প্রিমেচিওর ডেলিভারি হয়েছে বলা যায়। প্রিমেচিওর হওয়ায় ওর লাইফের এখনও কোনো সিকিউরিটি দেওয়া যাচ্ছে না, এই জন্য ওকে ইনকিউবেটরে রাখা হয়েছে। এখন আল্লাহর কাছে দোয়া করুন যাতে বেবিটার লাইফ সেভ হয়। এই কথা শুনে আয়নের মনে হচ্ছিল পুরো পৃথিবী হয়তো থমকে গিয়েছে। তাদের প্রথম সন্তান এভাবে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। আয়নের কেন যেন মনে হচ্ছে হয়তো মৌকে নিয়ে খবরটা ভালো হবে না। তারপরও সে সাহস জুগিয়ে ডক্টরকে মৌয়ের কথা জিজ্ঞেস করলো। ডক্টর, মৌ ঠিক আছে তো? আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে আপনাকে আপনার ওয়াইফের কথাটা কীভাবে বলবো। আয়ান ভয় নিয়ে বলল। সিরিয়াস কিছু ডক্টর? ডক্টর কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার ওয়াইফ আর দ্বিতীয়বার মা হতে পারবে না। এই কথা শোনার জন্য আয়ান মোটেও প্রস্তুত ছিল না। তার মাথায় একটা কথাই ঘুরছে, মোয়ের নিউজ শুনলে কেমন রিয়াক্ট করবে। ডক্টর আবারও বলে, বাচ্চা পেটে থাকার সময় এমন অ্যাক্সিডেন্ট করায় ইন্টারনাল কিছু ইনজুরি হয়েছে, এই জন্য তিনি দ্বিতীয়বার আর মা হতে পারবেন না। আর এখনও পর্যন্ত ওনার ব্লিডিং বন্ধ হয়নি। আর আপনি হয়তো জানেন, অনেকের ব্লিডিং বন্ধ না হওয়ার কারণে তাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়। এটুকু বলেই ডক্টর মাথা নিচু করে সেখান থেকে উঠে চলে গেল। আর আয়ান সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। তার শরীরে যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। মোয়ের কিছু হয়ে গেলে সে কিভাবে বাঁচবে? আর তাদের সন্তান? মনে হচ্ছে সব খারাপ কিছু তার সাথেই ঘটছে। আয়ানের চোখ দিয়ে এখন পানি গড়িয়ে পড়ছে। তার ইচ্ছা করছে গলা ফাটিয়ে কান্না করতে, কিন্তু বলে না ছেলেদের এমন কান্না করতে নেই। আল্লাহ, এমন শাস্তি কেন দিচ্ছ আমাকে? আমার কলিজাটা মনে হচ্ছে এখনই বের হয়ে যাবে। ওদের দুজনে কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আল্লাহ, তুমি ওদেরকে সুস্থ করে দাও। এই বলে আয়ান হাউমাউ করে কেঁদে ওঠে। হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ পেল সে। পিছে ঘুরে দেখে দাদি দাঁড়িয়ে আছে। আয়ান দেখলো ওনার চোখও ভিজা, তার মানে দাদিও কান্না করেছে। এতক্ষণ শক্ত থাকা মানুষটাও আর পারল না শক্ত হয়ে থাকতে। আয়ান তার দাদিকে জড়িয়ে ধরে আবারও কান্না করতে থাকে। দাদি, আমি কি করে বাঁচবো বলো? চিন্তা করিস না, আল্লাহ সব ঠিক করে দেবেন। ডক্টর আমাদের সব বলেছে। তুই এক কাজ কর, এখন ঈশার নামাজ পড়ে আল্লাহর কাছে তোদের বাচ্চা আর মুয়ের সুস্থতা কামনা কর। আয়ানের কথা শুনে তাড়াতাড়ি কেবিন থেকে বের হয়ে নামাজের উদ্দেশ্যে গেল। গিয়ে দেখলো মাহাতাব, মোয়ের আব্বু আর তার আব্বু নামাজে দাঁড়িয়েছে। নামাজ শেষে যে যার মতো দোয়া করছে। রুমের বাইরে থেকে আয়ান তাদের সন্তানকে দেখছে। কিছুক্ষণ আগে সবাই দেখেছিল। পরে আয়ান মাহাতাবকে বলে যে সবাইকে নিয়ে চলে যেতে। সে কিছুক্ষণ তার ছেলেকে মন ভরে দেখবে। আয়ানের এখন ইচ্ছা করছে নিষ্পাপে এই শিশুটাকে আলতো করে একটু ছুঁয়ে দিতে, কিন্তু আফসোস সে পারছে না। কিছুক্ষণ পর অহনা আয়ানের কাছে হাসি মুখে এসে বলল, ভাইয়া, আল্লাহর রহমতে মৌ এখন সম্পূর্ণ সুস্থ। অহনার এ কথা শুনে আয়ান তাড়াতাড়ি করে ছুটে যায় মৌকে দেখতে। মৌকে যে রুমে শিফট করা হয়েছে সেই রুমে গিয়ে দেখে যে মৌ শুয়ে আছে। রুমের বাইরে সবাই অপেক্ষা করছে কখন তারা মৌয়ের সাথে দেখা করবে। মৌয়ের জ্ঞান ফেরার পর সে ডক্টরকে বলে যে সে আয়ানের সাথে দেখা করবে। আয়ান গিয়ে মৌয়ের পাশে বসে। মৌ আলতো করে চোখ খুলে দেখে যে আয়ান বসে আছে তার পাশে। সে আয়ানকে জিজ্ঞেস করে, আমাদের বেবি কেমন আছে? আমাদের ছোট্ট বেবিটা সুস্থ আছে। তুই আর কোনো কথা বলিস না তো, একদম সুস্থ হয়ে নে আগে। বেবি সুস্থ থাকলে ডক্টর আমার কাছে দিচ্ছে না কেন ওকে? আয়ান আমতা আমতা করে বলল, আরে তুই তো অসুস্থ, তাই তোর কাছে বেবিকে দেয়নি। মিথ্যে কথা। আমাকে দয়া করে সত্যি কথা বলো প্লিজ। আমি কোনো মিথ্যে শুনতে চাই না। আয়ান মৌয়ের কথা শুনে মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি যা বলবো তাই শোনার পর তুই শান্ত থাকবি, ওকে? ওকে। আমাদের বেবির অবস্থা খুব একটা ভালো না, কারণ নির্দিষ্ট সময়ের 2.5 মাস আগেও জন্ম নিয়েছে, তাই বেশ কিছু জটিলতা আছে। এখন ওকে ইনকিউবেটরে রাখা হয়েছে, বাকি আল্লাহ ভরসা। মৌ এসব শুনে চুপ হয়ে যায়। তার গলা দিয়ে যেন কোনো আওয়াজই বের হচ্ছে না। তার সন্তানের এমন অবস্থা। হঠাৎ করে মৌ আয়ানকে বলে, আমি আমার বেবিকে দেখতে চাই প্লিজ। এখন না, তুই এখনো পুরোপুরি সুস্থ না। আমি সুস্থ আছি, আমি আমার বাচ্চাকে দেখতে চাই, মানে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ডক্টরকে বলছি। এরপর আয়ান গিয়ে ডক্টরের সাথে কথা বলে। ডক্টর তো প্রথমে রাজি হচ্ছিল না। আয়ানের জোরাজুরিতে রাজি হয়ে যায় অবশেষে। মৌকে একটা হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হলো বেবির কাছে। সে রুমের বাইরে থেকে একধানে তাকিয়ে আছে বাচ্চাটার দিকে। মৌয়ের খুব ইচ্ছা করছে তাদের বেবিটাকে কোলে নিতে, কিন্তু পরিস্থিতি এখন স্বাভাবিক না। তারা চাইলেও পারছে না এমন করতে।
মোয়ের চোখ দিয়ে নীরবে জল পড়ছে। আয়ান এটা দেখেছে ঠিকই, কিন্তু কিছু বলেনি, কারণ সে জানে এখন যদি ওকে সান্ত্বনা দিতে যাওয়া হয় বা কিছু বলা হয় তাহলে হাউমাউ করে কান্না করে দিবে মৌ। তাই আয়ান চুপ করে আছে। প্রায় 1 মাস হয়ে গিয়েছে, এখন সবকিছুই মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। আয়ান আর মৌ আজকে তাদের বেবিকে বাসায় নিয়ে যাবে। তাদের বেবির নাম রাখা হয়েছে মায়ান। এই নামটা অবশ্য অহনা রেখেছে আয়ান আর মৌয়ের নামের সাথে মিলিয়ে। প্রথম দিকে মায়ানের বেশ কিছু অসুস্থতা ধরা পড়েছিল, কিন্তু এখন বেশ সুস্থ সে। আয়ান আর মৌ বাইরে দাঁড়িয়ে আছে, তারা অপেক্ষা করছে নার্স কখন এসে মায়ানকে কোলে দিয়ে যাবে। কিছুক্ষণ পর নার্স তোয়ালিতে জড়ানো অবস্থায় মায়ানকে নিয়ে এসে মৌয়ের কোলে দিল। মায়ানকে কোলে নেওয়ার পর মৌয়ের আজব এক ধরনের অনুভূতি হচ্ছে। এই প্রথম সে তার বাচ্চাকে কোলে নিয়েছে, এই প্রথম মায়ানের ছোট্ট ছোট্ট হাত পা ধরেছে। মৌ তো খুশিতে কান্না করে দিল। আয়ান দেখে বলল, কিরে কাঁদছিস কেন? মৌ ভেঙচি কেটে বলল, কাঁদবো না তো কি করবো? একটা মাস পর আমার বাচ্চাকে কোলে নিতে পেরেছি আমি। আমার কোলে দে। কতক্ষণ ধরে তুই ওকে করে নিয়ে থাকবি? ওকে পাশে যে ওর বাবাই দাঁড়িয়ে আছে, তার খেয়াল কি আছে তোর? মৌ খানিকটা হেসে আয়নের কোলে দেয় মায়ানকে। আয়ান কোলে নেওয়ার পর আলতো হাতে হাত পা ছুঁয়ে দিচ্ছে তার বাচ্চাটার। মৌ দেখেছিস ওর হাত পাগুলো কি নরম? আমার তো ভয় হচ্ছে যে আমার হাত থেকে পড়ে না যায়। এমনই মনে হয়, কিন্তু কিছুক্ষণ কোলে রাখলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আজকে কি বাসায় যাবে না নাকি? কিছুক্ষণ পর সবাই ফোন দেওয়া শুরু করে দিবে। চল। বাসায় এসে মায়ানকে দেখে সবার মধ্যে খুশির আমেজ বয়ে যায়। একে একে সবাই কোলে নিচ্ছে মায়ানকে। অহনার কোলে আসার পর তো সে আর কারোর কোলেই মায়ানকে যেতে দিবে না। এতক্ষণ মায়ান কান্না করলেও অহনার কোলে আসার পর চুপ হয়ে যায়। ফাওয়াদ অনেকক্ষণ ধরে মায়ানকে কোলে নিতে চাচ্ছে, কিন্তু অহনা দিচ্ছে না। ফাওয়াদ গিয়ে অহনার কানে কানে বলল, আরে আরে নিজের বাচ্চাকে এভাবে কোলে করে রেখো, বুঝেছো? এখন আপাতত ওর ফুপার কোলে একটু দাও। ফাওয়াদের কথা শুনে অহনা একটা ভেঙচি কেটে মায়ানকে ফাওয়াদের কোলে দিল। মায়ানকে কোলে নিয়ে ফাওয়াদ অহনাকে বলল, শোনো, খুব শীঘ্রই কিন্তু আমি এমন একটা বেবি চাই। মায়ানের খেলার সাথীকে তো আনতে হবে না? ফাওয়াদের কথা শুনে অহনা এবার বেশ লজ্জা পেল। এভাবে দেখতে দেখতে কেটে গেল 4টে বছর। মায়ান এখন 4 বছরের হয়ে গিয়েছে, আর অহনা এবং ফাওয়াদের 2টা বেবি হয়েছে। প্রথম বেবি হয়েছে মেয়ে, আর দ্বিতীয় বেবি হয়েছে ছেলে। দুজনের বয়সের পার্থক্য 1 বছরের। মেয়ের নাম ফারাবি আর ছেলের নাম অর্ণব। এই দুজনের সাথে মায়ানের বেশ ভাব, একসাথে হলে তারা একে অপরকে ছাড়া থাকেই না। আজকে অহনা, ফাদ, ফারিয়া, অর্ণব আসবে আয়ানদের বাসায়। মৌ তাদেরকে দাওয়াত দিয়েছে লাঞ্চে, উদ্দেশ্য একসাথে আড্ডা দেওয়া। সকালে মায়ানকে গোসল করিয়ে দিয়ে রেডি করাচ্ছে মৌ, আর আয়ান খাটে শুয়ে শুয়ে ফোন টিপছে। হঠাৎ মায়ান বলে উঠল, আম্মু, আমার কেন তো ভাই বোন নেই কেন? মায়ানের কথা শুনে মৌ একদম চুপ হয়ে যায়। তার মনে পড়ে যায় 4 বছর আগেকার সেই স্মৃতি, যখন সে জানতে পারে সে আর দ্বিতীয়বার মা হতে পারবে না। প্রথমে তো তার বিশ্বাসই হচ্ছিল না, অনেক হাইপার হয়ে গিয়েছিল সে। কেউই তাকে শান্ত করতে পারছিল না। শেষে আয়ান আর কোনো উপায় না পেয়ে মায়ানকে ময়ের কোলে দিয়ে বলে, আমাদের কি আর কোনো সন্তানের দরকার আছে বল? মায়ান আছে আমাদের লাইফে, আর কোনো বেবি হবে না তো কি হয়েছে? শুধু মায়ানকে নিয়ে আমরা বাকি জীবন কাটিয়ে দেব। আর একবার ভেবে দেখো, অনেকের তো কোনো সন্তানই হয় না, তারা কিভাবে বেঁচে আছে? আমাদের কাছে তো মায়ান আছে, তাই না? আয়ানের কথা শুনে মৌ তাদের বাচ্চা আর আয়ানকে জড়িয়ে ধরে আর ইচ্ছে মতো কান্না করতে থাকে। মায়ানের কথায় মৌ অতীত থেকে ফিরে আসে। বলুন আম্মু। আমার বেবিটা হঠাৎ এই প্রশ্ন কেন? তার কি খেলার মানুষ নেই? ফারিয়া আর অর্ণব আছে না? না আম্মু, ওরা তো আমার তাতে তবে থাকে না, ওরা তোলে দেয় আর অনেকদিন পর আসে। মায়ানের কথা শুনে আয়ান ফোন রেখে বলে ওঠে, বাবা তুমি কি চাও যে আমরা তোমাকে কম ভালোবাসি? এ কথা শুনে মায়ান ভয় নিয়ে বলে ওঠে, না আম্মু, আমি এখন তাই না, আমি তাই তোমালে অনেক বেশি ভালোবাসতো। এমন চাইলে কিন্তু ওর ভাই বোন চাইবে না, ঠিক আছে? ঠিক আছে আব্বু। ময়ের দুজনের কথা শুনে নীরবে অশ্রু বিসর্জন করে। মায়ানকে রেডি করিয়ে এসে নিচে যেতে বলে। মায়ান নিচে চলে যাওয়ার পর আয়ান গিয়ে মৌকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ মৌ চুপচাপ থাকার পর হুট করে কান্না শুরু করে দেয়। ময়ের কান্না শুনে আয়ান বলে, আমি না বলেছি যে টপিক আর কান্না করতে না?
আয়ানের কথা শোনার পরেও মৌ কান্না করতে থাকে। আয়ান আবারও বলে, আর কান্না করলে কিন্তু আমি এখনই চলে যাব। এ কথা শুনে ময়ের কান্না থামে। বিকেলে সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে আর বাচ্চারা সবাই খেলছে। কথার মাঝে ময়ের চোখ যায় মায়ানের দিকে। কি সুন্দর করে খেলা করছে তার ছেলে। এই জন্যই তো আজ সে অনেক খুশি। তার অপূর্ণতা এই সুখের সামনে কিছুই না। আবার মা হতে পারবে না তো কি হয়েছে, তার মায়ান তো আছে তার সাথে, তার জীবন সঙ্গী আয়ান আছে তার সাথে। আর কি চাই তার? এদের দেখেই কাটিয়ে দেবে বাকি জীবন। সমাপ্ত।